আজ শুনবেন শেলির কামকেলি পর্বের প্রথম পর্ব। পার্টি চলছে পুরো দমে, লোকজনের একথা ওকথা, হাসি মশকরা চলছে। হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক হাতে হাতে ফিরছে এ কোণা থেকে ও কোণায়। দীপক পার্টিতে পৌঁছালে সঙ্গে স্ত্রী শেলি ওরফে শৈলজা। দেরি করে এসেছে সে পার্টিতে, মানে দেরি হয়ে গেছে। সস্ত্রীক দীপক হলরুমে আসতেই সবার নজর তাদের দিকে ঘুরে গেল, কারণ এক এবং অদ্বিতীয়া ছেলে, বছর 40-এর এই বিবাহিত সুশ্রী মহিলা সকলের নজর কাটতে পারদর্শিনী। দুটো বাচ্চার মা হওয়া সত্ত্বেও নিজেকে খুব ভালো মেনটেন করেছে। নিয়মিত জিম এবং যোগাভ্যাসের ফলে দেহটা তার অত্যন্ত আকর্ষণীয়। সুগঠিত বৃত্তাকার উন্নত সুডৌল স্তনযুগলকে ঢেকে রাখা লাল ফুল স্লিভ ব্ল্যাকলেস ব্লাউজটিকে কতক্ষণে কতই না গাল পাড়ছে। মনে মনে নিতম্বের আকৃতিও মন ভোলানো, আর তার সঙ্গে মানানসই ব্ল্যাক শাড়ি। চুলগুলোকেও খুলেই রেখেছে শেলি, কোমর অবধি আসা লম্বা ঘন কালো ভেলভেট চুল, ঠোঁটে কালো লিপস্টিক আর নখে কালো নীল পালিশ, দুটো পাতলা বাঁকানো ভ্রু যুগলের মাঝে ছোট্ট কালো টিপ, কালো মাস্কারা দিয়ে চোখ আঁকা। সব মিলিয়ে আজকের প্রধান আকর্ষণ এই ব্ল্যাক কার্ল। তবে এটি সবের মধ্যেও হাতে শাঁখা পলা, আর কারো করে সিঁথিতে সিঁদুর দিতে ভুলেনি সে। পরিপক্কতা সৌন্দর্যের এক মারাত্মক মিশেল, পুরুষদের মনে ঝড় আর নারীদের মনে হিংসে তোলার জন্য সদা প্রস্তুত। অনেক পুরুষের জন্য পার্টি এখন থেকেই শুরু হলো, যেন এর আগে যেটা চলছিল সেটা যেন জনসভা ছিল। কেউ কেউ নিজেদের মধ্যেও বলাবলি করতে লাগলো, দীপক ইজ এ ভেরি লাকি ম্যান। দীপক কম কিছু নয়, টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, সব কটাই সে। তবে তার স্ত্রীর মতো যৌন আবেদন তার মধ্যে নেই। সে এক সুপুরুষ, কিন্তু শেলিকে শুধু সুশ্রী বললে ভুল হবে। সে পুরো দমে একজন যৌন আবেদনময়ী পরিপক্ক নারী। অপর্ণা এসে শেলির সাথে কথা বলতে লাগলো, এতক্ষণ দেরি হলো? বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ অপর্ণা। মেয়েটাকে টিউশনে ছেড়ে ওই পথ দিয়ে আসছি, তাই একটু দেরি হয়ে গেল। সাদা ধবধবে দাঁতগুলো বের করে হাসলো শেলি। ও আই সি। অপর্ণার স্বামী ঋষভ এসে হাসি হাসি মুখে ভাব জমাতে লাগলো শেলির সঙ্গে। সে বলল, আপনাকে যা দেখছি আর একবার বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া যাবে। এবার দীপক না আর কারোর সাথে সেটা আমি বলতে পারবো না। শেলি প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু হাসলো। স্বামীর উপস্থিতিতে সে পরপুরুষদের সাথে অত ঘনিষ্ঠতা পছন্দ করে না। অপর্ণার স্বামী দীপকের মতোই বিজনেসম্যান, তবে বিজনেসে দীপকের দৌড় অনেক উপরে। শেলির বাবাও বড়লোক ছিলেন, খানদানি ব্যবসা, তাই মেয়েকেও খুঁজে খুঁজে বড়লোক পাত্রের সাথে বিয়ে দিয়েছেন। তবে আজকাল দীপকের বিজনেসে একটু ড্রপ দেখা দিয়েছে। বিজনেসে এরকম হবেই, মন্দ আসবে, টান পড়বে, কাটিয়ে উঠতে পারলেই লাভের মুখ দেখবে, রাজা হয়ে যাবে। দীপককে তাই কিছুটা মনমরা দেখাচ্ছে। সবার সাথেই কথা বললেও তার মন যেন অন্য জায়গায়। শেলির খুব খারাপ লাগছিল স্বামীর জন্য। কাছে গিয়ে বলল, চেয়ার আপ ডিপ, হ্যাভ সাম ড্রিঙ্ক। বলেছে হার্ড ড্রিঙ্কসের একটা গ্লাস এগিয়ে দিল দীপকের হাতে। দীপক হাসার চেষ্টা করে ড্রিঙ্কটা হাতে তুলে নিল। সব পুরুষ মানুষই শেলির সাথে কথা বলার জন্য উসখুস করছে, অন্তত শেলির নজর যেন তাদের দিকে পড়ুক সেই চেষ্টা করছে। শেলি বুঝেও না বোঝার ভান করছে। এরকম নয় যে সে পুরুষ অঙ্গ পছন্দ করে না, অনেক পুরুষের প্রতি শরীরে আকর্ষণ হয় তার, কিন্তু সেটা সম্পূর্ণ যৌন আকর্ষণ। যৌনতার ভালোবাসার মধ্যে যে একটা সীমারেখা আছে সেটা শেলি জানে। যৌনতা হয় অনেকের সাথে, ভালোবাসা একজনের সাথে, কিন্তু সে এটাও জানে যে পুরুষ মানুষদের বেশি আশকারা দেয়া বিপদ ডেকে আনে। সে বদনামের ফিকির করে না, সে শুধু দীপকের কথা ভাবে। এই একমাত্র মানুষকেই পাবার পর সে বড় ভালোবাসে।
যদিও মুখ ফুটে বলেনি কোনো দিন। এত বছরের দীপকের চোখে সে ছোট হতে চায় না। ঘটনা তার জীবনেও অনেক আছে, কিন্তু তা যেন ঘুণাক্ষরেও দীপক জানতে না পারে, সেটা সে খেয়াল রাখে সব সময়। ডিজে মিউজিক বাজছে, আজ দিন হ্যাঁ সানি সানি সানি, কিন্তু অতি উৎসাহী গৃহবধূ কানে তালে তালে নাচতে লাগলো। দীপক থাকলে শেলি এসব পছন্দ নয়। সে নাচলেই পুরুষরা তার দিকে তাকিয়ে থাকে, নাচলে তার দেহের আনাচে কানাচে ভাঁজ পড়ে। দীপক হয়তো কিছু বলবে না, কিন্তু ওর খারাপ তো লাগেই। তবু বাকিদের পীড়াপিড়িতে সে অতি সাবধানে একটু কোমর দোলাতে লাগলো। তবু স্লিভলেস ব্লাউজ থেকে বেরোনো খোলা মসৃণ পিঠ ভাঁজ পড়ল, স্তনগুলো মৃদু দুলিয়ে উঠল। কি আর করবে সে? এমন মাখনের মতো দেহ থাকলে কি আর করার আছে? তাকেই দেখি পুরুষগুলোর প্রাণ একদম ওষ্ঠাগত হয়ে যেতে লাগলো। তারা মানুষ চোখকে ছেলেকে অনাবৃত করতে লাগলো। ছেলে এখন তাদের চোখের সামনে সম্পূর্ণ নগ্ন হয়ে উদ্দাম নৃত্য করছে। স্তনগুলো দোলা খাচ্ছে, তালে তালে কেশিন পরিষ্কার মসৃণ বগল, পেটে অনেকগুলো ভাঁজ, সামান্য তলপেটে চর্বি, নিচে ভালো করে পরিষ্কার করা একটা ছোট্ট ট্যাটু, সেখানে হালকা কালাচি বহিঃপাপড়ি, মোটা হাই হিলস, পিছনে নিতম্ব কম্পমান। কতজনের আজকে যে প্যান্ট ধুতে হবে কে জানে। শেলিও কল্পনা করতে লাগলো যে এদের কেউ একজন যদি নগ্ন অবস্থায় আমাকে বিছানায় পায় তাহলে কি কি করবে, কোন কোন পজিশানে কি কীভাবে উল্টে পাল্টে সুখ পাবে তারা, তাকে চরম সুখ দেবে এই ভেবে সেও কুকুরের মতন উষ্ণ হয়ে উঠল। শেলি এসব কল্পনা করতে করতে খুব উত্তেজিত হয়ে গেল। তার জল কাটতে লাগলো। কোনো রকমে সে নিজের মনকে সংযত করার চেষ্টা করল। হঠাৎ একজন ভদ্রলোক হলরুমে প্রবেশ করলেন। লোকটির বয়স 70-এর উপর, একটা লাঠি হাতে। লাঠিটার উপর সোনার হাতল। পোশাক আশাক দেখলেই বোঝা যায় ভদ্রলোক প্রচণ্ড বড়লোক। শুধু বড়লোকই নন, শৌখিনও। তিনি হলে প্রবেশ করতেই সবাই তাকে খাতির করতে ব্যস্ত হয়ে পড়ল। তোষামোদের ঢঙে একজন এসে বলল, প্যাটেল জি, कैसे हैं आप? सब कुशल मंगल है ना? গাম্ভীর্য বজায় রেখে প্যাটেলজি মাথা হেলালেন। শিঙে চারদিকে খ্যাকশিয়ালের মতো মনে হতে লাগলো সকলকে। তিনি গিয়ে একটা হার্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক কোনায় গিয়ে বসলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে মানুষগুলোকে নিরীক্ষণ করতে লাগলেন, বিশেষ করে নারীদের। অনেকক্ষণ নিরীক্ষণ করার পর শেলির উপর গিয়ে তার নজর পড়ল। ভালোভাবে খুঁটিয়ে দেখলেন। তারপর হঠাৎ গিয়ে নিজে থেকে শেলিকে বললেন, নাইস টু মিট ইউ মিস, ইউ আর লুকিং ভেরি গর্জিয়াস। হু ইজ ইউর হাজব্যান্ড? এরকম ভূমিকাহীন আলাপ জমাতে আসা ছেলের কেমন অদ্ভুত লাগলো। কোনো কম বয়সী ছেলে ছোকরা হলে বোঝা যায় কিসের জন্য এই আলাপ জমানোর বাসনা, কিন্তু এরকম এজেড মানুষের এহেন আলাপ জমাতে আসার কারণ বুঝতে পারল না শেলি। তার ভাবটা গোপন করে সে বলল, নাইস টু মিট ইউ স্যার, দীপক, দীপক সেন ইজ মাই হাজব্যান্ড। ও আই সি, নাইস ফলো। প্যাটেলজি আর কোনো কিছু না বলে আবার নিজের জায়গায় গিয়ে বসলেন। পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত লাগলো শেলির কাছে। কিছুক্ষণ পর দীপকও লোকটার কাছে গিয়ে কথা বলতে লাগলো। লোকটার সামনে কেমন নুবজো দেখাচ্ছে দীপককে। জমিদারের সামনে যেন কোনো মোসাহেব, এরকম মনে হচ্ছে তাকে। শেলির খুব বিরক্ত লাগলো। মানলাম মন্দা চলছে, কিন্তু এতটাও নিচু হওয়ার কি আছে? পরে অবশ্য তার ভুল ভেঙে গেল যখন দেখলো সকলেই তাকে খেদমত করছে। লোকটা নিশ্চিতভাবেই কোনো খুব প্রভাবশালী কেউ। শেলি লক্ষ্য করলো লোকটা মাঝে মধ্যেই তার দিকে তাকাচ্ছে। এক সময় ওর শত ভাবনা ছেড়ে সে পার্টিতে মন দিল। এমনিতেই এখন সে খুব উত্তেজিত হয়ে আছে। তার টালমাটাল সামলাতে না পেরে পড়ে গেল। তার হাতে থাকা সব ড্রিঙ্কসের গ্লাস গিয়ে পড়ল শেলির উপর। তার শাড়ি সহ ব্লাউজ সব ভিজে গেল। সবাই ওয়েটারটাকে বকা দিতে লাগলো। শেলি তাদের থামিয়ে বলল, আরে ঠিক আছে, হতেই পারে,
ওদেরও তো এত কাজ করতে হচ্ছে। কিন্তু ভেজা ব্লাউজ আর শাড়ি নিয়ে অসুবিধায় পড়ল শেলি। কী করবে বুঝতে পারল না। ওয়েটারটা এসে তখন বলল, ম্যাডাম কাপড়গুলো ধুয়ে নিতে পারেন, আমার ঘরে কাপড় শুকানোর মেশিন আছে। খারাপ কিছু বলেনি ওয়েটারটা। এই চ্যাটচ্যাটে শরীরে কতক্ষণ থাকবে সে। শেলি ওয়েটারের সঙ্গে তার রুমের দিকে গেল। পার্টি তখন মধ্য গগনে। দীপকও তার বন্ধু বান্ধবদের সঙ্গে ছিল, লক্ষ্য করল না। রুমে ঢুকে প্রথমে ওয়েটারটা শেলিকে বাথরুম দেখিয়ে দিল। বাথরুমে ঢুকে শেলি শাড়ি আর ব্লাউজটা খুলল, ব্রাটাও খুলে ফেলল। ব্রাটা খুলতেই লাফিয়ে বেরিয়ে পড়ল। তারপরে সে তার গায়ে তোয়ালে জড়িয়ে বেরিয়ে আসলো। ওয়েটারকে কাপড়গুলো দিয়ে সে দেরি না করে ড্রাই করতে দিল। ওয়েটারটা জড়বুদ্ধি সম্পন্ন। শেলি বুঝতে পারল। ওয়েটারটা হেসে বলে উঠল, ম্যাডাম আপনার তো সায়াটাও ভিজে গেছে, ওটা দিলেন না তো। শেলি দেখল সত্যি তার সায়াটাও ভিজে গেছে, কিন্তু সেটা কোল্ড ড্রিঙ্কসের কারণে নয়, সেটা অন্য কারণে। সে আবার বাথরুমে গিয়ে সায়াটা খুলে ফেলল, তার নিচে প্যান্টিটাও খুলল, কারণ প্যান্টিটাও ভিজে গেছে। এবার ভালো করে ঢেকে বুকগুলো উঁচু হয়ে রইল আর নিতম্বের অনেকটা বেরিয়ে থাকলো। এরপর শেলি বুঝতে পারল যে ছেলেটা কিছুই বুঝতে পারে না। সে তখন হেসে বলল, আর ঠিকই বলেছ, এই জলেই তো আমার সায়াটা ভিজে গেছে। কথা থেকে আসছে এই জল? ওয়েটারটা জিজ্ঞেস করলো। আরে আমাদের মেয়েদের এরকম শরীর ভেজে, ঘামে ভেজে, কী সমস্যা ম্যাম? এই জলটাকে পুরোপুরি তুমি শুকিয়ে দাও, তাহলেই হবে। ওইটার উৎসুকভাবে তাকিয়ে থাকলো শেলির দিকে। এই পর্বটি এখানেই শেষ হলো। পরের পর্ব শুনতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজ আসি, নমস্কার।